Ladies and gentlemen, welcome to PRC Foundation. তো গাইস, আজকের লেকচার শুরু করার পূর্বে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। যদি তুমি এই লেকচারটা থেকে সামান্য পরিমাণ উপকৃত হও, তাহলে এই লেকচারটা শেয়ার করা তোমার রেসপন্সিবিলিটি। কেননা তুমি এই লেকচারটা শেয়ার করলে তোমার মতো আরো স্টুডেন্ট উপকৃত হবে। আর একটা ছোট্ট শেয়ার তোমার জনকল্যাণমূলক একটা কাজ করে দিবে, একটা ভালো কাজ করে দিবে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই লেকচারটা টেক্সট পড়ার জন্য অথবা নোটটা কালেক্ট করার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো। তো চলো আজকে লেকচারটা শুরু করি। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমরা একটা প্রশ্ন আলোচনা করব। দ্য কোয়েশ্চেন ইজ ডিসকাস রবার্ট ব্রাউনিং অ্যাজ আ রাইটার অফ ড্রামাটিক মনোলগ। তো আলোচনা শুরুতেই বলি, এই প্রশ্নটাকে স্টুডেন্টরা খুব সহজ মনে করে এবং মনে করে যে ড্রামাটিক মনোলগের শুধু যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্যগুলো রবার্ট ব্রাউনিং এর কবিতায় দেখানো হয়েছে, এটা দেখিয়ে দিলেই হবে। আসলে বিষয়টা এরকম না। এইভাবে লিখলে কোয়েশ্চেনটাতে খুব কম মার্কস পাওয়া যায়। এই প্রশ্নটার একটা ডিপ মিনিং আছে, যার কারণেই এই প্রশ্নটা খুবই গুরুত্ব বহন করে এবং এগেন এন্ড এগেন পরীক্ষায় আসে। তো এই প্রশ্নটার জন্য আমি একটা রিসার্চ করে নোট তৈরি করেছি। সেই নোটের আলোকে যদি তোমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করো, আনসারটা লিখো, তাহলে আমার বিশ্বাস তোমরা অবশ্যই 60% এর বেশি মার্কস পাবে। তো একটা লিটারারি এসে লেখার জন্য সর্বপ্রথম একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। তো এই প্রশ্নটার জন্য আমি একটা ইন্ট্রোডাকশন লিখেছি, সেটা এখন তোমাদেরকে পড়ে দেখাচ্ছি। There is no single poet in the history of English literature who adhered to a single form for composing poetry, but Robert Browning is quite different, as he states to the single tradition for writing poetry. He and the form of poetry are inevitably known as dramatic monologue, though he did not invent it. তো এইভাবেই একটা ইন্ট্রোডাকশন লিখে দাও, তাহলে তোমার অ্যান্সারটা খুব সুন্দরভাবে শুরু হবে। এবার এই প্রশ্নটাকে ডেভেলপ করার জন্য যদি স্টেপ বাই স্টেপ পয়েন্ট আউট করে ডেভেলপ করা যায়, তাহলে তোমার অবশ্যই ভালো মার্কস মিলবে। তো ফার্স্ট পয়েন্ট হিসেবে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে এ কনসেপশন অফ দ্য ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগের উপরে একটা কনসেপশন আলোচনা করতে হবে। তো ড্রামাটিক মনোলগের কনসেপশন কি? যে ড্রামাটিক মনোলগ হচ্ছে এক ধরনের কবিতা যেখানে একজন সিঙ্গেল স্পিকার একটা ক্রিটিক্যাল মুহূর্তে তার সাইলেন্ট যে লিসেনার থাকে তাদের সামনে কথা বলে, আর সে তার নিজের সম্পর্কে প্রকাশ করে একটা ড্রামাটিক সিচুয়েশনের মাধ্যমে। এটাকে বলা হচ্ছে ড্রামাটিক মনোলগ। সংক্ষেপে যদি বলা যায় তাহলে যেটা হবে, সিঙ্গেল স্পিকার এবং সাইলেন্ট লিসেনার, আর এই সিঙ্গেল স্পিকার সাইলেন্ট লিসেনারদের সামনে বা লিসেনারের সামনে নিজেকে প্রকাশ করবে, তার লাইফের ড্রামাটিক সিচুয়েশনটাকে প্রকাশ করবে। তো এখন এই স্টেপে পরে ড্রামাটিক মনোলগের যে অরিজিন এবং ডেভেলপমেন্ট, এটার উপরে তোমাকে একটু আলোচনা করতে হবে। তো এর জন্য অনেক সোর্স আছে। তো তার মধ্যে আমি যে সোর্সটাকে এখানে রেফার করছি সেটা হচ্ছে 1915 সালে একজন আমেরিকান যার নাম হচ্ছে ক্লড হাওয়ার্ড, তিনি একটা ইনফরমেটিভ আর্টিকেল লিখেছিল। আর এই আর্টিকেলটার টাইটেল হলো দ্য ড্রামাটিক মনোলগ, ইটস অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর এই আর্টিকেলটা প্রকাশ করেছিল ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা প্রেস। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা একটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা ইউনিভার্সিটি। আর এই আর্টিকেলটাতে ক্লড হাওয়ার্ড টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ড্রামাটিক মনোলগটাকে এক্সপ্লোর করেছে। আর এইভাবেই ক্লড হাওয়ার্ড তিনি বলেছেন যে ড্রামাটিক মনোলগ এই পোয়েটিক ফর্মটা ইংলিশ লিটারেচারে সর্বপ্রথম জিওফ্রে চসার পরিচয় করিয়ে দিয়েছিল। আর এই ড্রামাটিক মনোলগের ডেভেলপমেন্ট মূলত এলিজাবেথান পিরিয়ডে শুরু হয়েছিল, আর এটার পারফেক্ট লেভেল ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে সম্পূর্ণ হয়। আর ড্রামাটিক মনোলগের এই পারফেক্ট লেভেল সম্পূর্ণ হওয়ার জন্য রবার্ট ব্রাউনিং সবচেয়ে লিডিং পোয়েট হিসেবে গণ্য। এইভাবে তুমি যদি কনসেপশনটা দেখাও তাহলে এক্সামিনার স্যাটিসফাই হবে। এর পরবর্তী পয়েন্ট আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে ব্রাউনিং অ্যাজ এ রাইটার অফ ড্রামাটিক মনোলগ। এখানেও খুবই তথ্যবহুল বিষয় তুলে ধরতে হবে। যেমন দেখো যে রবার্ট ব্রাউনিং তার জীবনে কিছু কাব্যগ্রন্থ লিখেছিল, কালেকশন অফ পোয়েট্রি। এগুলো লেখার মাধ্যমে তিনি ড্রামাটিক মনোলগের যে সর্বোচ্চ পর্যায়ে সেটাকে অর্জন করেছিল। আর এর জন্য তার মূলত 4টা কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য। প্রথম নম্বর হচ্ছে মেন অ্যান্ড উইমেন, ড্রামাটিক লিরিক্স, ড্রামাটিক রোমান্সেস অ্যান্ড ড্রামাটিক পার্সোনায়। এই 4টা কাব্যগ্রন্থে রবার্ট ব্রাউনিং ড্রামাটিক মনোলগের সর্বোচ্চ পর্যায়ে অ্যাচিভ করেছে, অর্জন করেছে। কেননা এই 4টা কাব্যগ্রন্থের সমস্ত কবিতায় ড্রামাটিক মনোলগের যে ডিফাইন্ড ফিচার্স, যে সংজ্ঞায়িত ফিচার্স, ক্রিটিকরা যে ফিচার্স গুলোকে সংজ্ঞায়িত করেছেন, এই ফিচার্স গুলো মিলে যায়। তো এইভাবেই রবার্ট ব্রাউনিং অ্যাজ এ ড্রামাটিক মনোলগ রাইটার তুমি এই কনসেপশনটাকে উপস্থাপন করবে। তো এবার এই ফিচার গুলোকে আলোচনা করতে হবে।
হবে। তো প্রথমে আমরা যেটাকে নিব ফিচার হিসাবে সেটা হচ্ছে দ্য অকেশন অর ক্রিয়েটিং অ্যাটমসফিয়ার, অর্থাৎ ড্রামাটিক মনোলগ রাইটাররা সর্বপ্রথম একটা পরিবেশ তৈরি করে, একটা উপলক্ষ তৈরি করে। আর এই উপলক্ষটা তৈরি করার পিছনে উদ্দেশ্য কি? এই উপলক্ষ তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে তারা কি উদ্দেশ্যে কবিতাটা লিখছে সেই উদ্দেশ্যটাকে উপস্থাপন করে। যেমন দেখো রবার্ট ব্রাউনিং এর কবিতা মাই লাস্ট ডাসেস, ফ্রা লিপোলিপি, আন্দ্রে দেল শার্টো, দ্য লাস্ট রাইড টুগেদার, দ্য প্যাট্রিয়ট, এ গ্রামারিয়ানস ফিউনারেল, এই কবিতাগুলো কি একটা বিশেষ অকেশন উপলক্ষে হয়েছে কিন্তু। যেমন মাই লাস্ট ডাসেসে স্পিকার তার সেকেন্ড বিয়ে সম্পর্কে মানে প্রস্তুতি নিতে গিয়ে তার লাস্ট ডাসেস সম্পর্কে বলছে। ফ্রা লিপোলিপি এই কবিতাটাতে লিপোলিপি প্রস্টিটিউটদের সাথে কিছু সময় অতিবাহিত করার পরে যখন সে তার বাসায় মানে যেখানে সে পেন্টিং করছিল, যে ফ্লোরেন্সের যে ডিউক, তার প্রাসাদে ফিরে যাওয়ার সময় সে কিন্তু কট খেয়ে যায়। তারপরে সে প্রকাশ করে যে আমার এই অবস্থাটার জন্য আসলে অনেক কিছু দায়ী। এইভাবে প্রথমে একটা পরিবেশ সৃষ্টি করা হয়। তাহলে এইভাবে এই পয়েন্টটাকে তুমি দেখাবে। এর পরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে দ্য soliloquy অর সিঙ্গেল স্পিকার। তো এখানে এই ফিচারটাকে দেখানোর জন্য তুমি M.H. আব্রামস, যিনি একজন আমেরিকান ক্রিটিক অ্যান্থোলজার, তাকে রেফার করতে পারো। যে M.H. আব্রামস তার গ্লোসারি অফ লিটারি টার্মস এই বইটাতে রিকমেন্ড করেছে যে ড্রামাটিক মনোলগে একজন সিঙ্গেল স্পিকার থাকে, কিন্তু এই স্পিকার কবি না, অন্য একটা ক্যারেক্টার, আর এর কথার উপরেই সমস্ত কবিতাটা তৈরি করা হয়, কনস্ট্রাক্ট করা হয়। তো রবার্ট ব্রাউনিং এর ম্যাক্সিমাম কবিতাগুলোতে সিঙ্গেল স্পিকার আছে, আর যার কারণে এই সিঙ্গেল স্পিকার কি করে যে সাইলেন্ট লিসেনারদের সাথে কথা বলে। তো মাই লাস্ট ডাসেসে আমরা দেখতে পাচ্ছি যে ডিউক একজন মেসেঞ্জারের সাথে আলোচনা করছে তার সেকেন্ড ওয়াইফের জন্য বা তার পরবর্তী বিয়ে সম্পর্কে। এইভাবে তুমি এই পয়েন্টটাকে দেখাবে। নেক্সট ফিচার যেটা সেটা হচ্ছে দ্য প্রেজেন্স অফ সাইলেন্ট অডিটরস। অডিটর বলতে যে লিসনার্স, অথবা একটা শ্রোতা থাকবে কিন্তু সে সাইলেন্ট থাকবে। আর এটা হচ্ছে ড্রামাটিক মনোলগের একটা মৌলিক বৈশিষ্ট্য। তো এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা বোঝার জন্য কি যে সিঙ্গেল স্পিকার সাইলেন্ট লিসনারকে অ্যাড্রেস করে দিবে, কবিতায় অবশ্যই অ্যাড্রেস করে দিবে এবং তার সাথেই ইন্টারঅ্যাক্ট করবে। ইন্টারঅ্যাক্ট করবে মানে কথা বলবে, এবং এই স্পিকারের কথার মাধ্যমে ফুটে উঠবে যে তার লিসেনারদের অনুভূতি কি এবং কি কাজ করছে তারা কবিতার মধ্যে। যেমন আন্ড্রে শার্টো এই কবিতাটাতে শার্টো তার ওয়াইফ লুক্রেজিয়াকে উইন্ডোর কাছে ইনভাইট করছে, আর শার্টো লুক্রেজিয়াকে বলছে যে তুমি আমার সাথে আজকের এই বিকেল, আজকের এই সন্ধ্যাটা কাটাও, আর আমরা জানালার পাশে বসে আধা ঘন্টা এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখি। আর শার্টো এবং লুক্রেজিয়া যে জায়গাটায় থাকতো সেই জায়গাটার নাম হচ্ছে ফ্লোরেন্স, আর ফ্লোরেন্সের যে অঞ্চলে তারা থাকতো সেটা হচ্ছে ফিয়েসলে তারা থাকতো। তো এইভাবে প্রমাণ হয় যে সাইলেন্ট অডিটর ড্রামাটিক মনোলগের একটা ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য। এরপরে যে পয়েন্টটা আসে বা ফিচারটা আসে সেটা হচ্ছে ফোকাসিং অন সেলফ রেভেলেশন, অর্থাৎ স্পিকার তার আত্মপ্রকাশ ঘটাবে, তার ক্রাইসিসের যে বিষয় সে বিষয়টা সে আত্মপ্রকাশ ঘটাবে। তো এখানে দেখো যে ড্রামাটিক মনোলগে প্রত্যেকটা চরিত্রই কিন্তু তার আত্মপ্রকাশ ঘটাচ্ছে রবার্ট ব্রাউনিং এর। যেমন ফ্রা লিপোলিপি এই কবিতাটাতে লিপি তার আত্মপ্রকাশ ঘটাচ্ছে যে আমি স্বেচ্ছায় মঙ্ক হইনি, আমি শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য মঙ্ক হয়েছিলাম। আন্দ্রে শার্টো সে বলছে যে আমি একজন পারফেক্ট পেইন্টার ছিলাম, কিন্তু এই পারফেক্ট পেইন্টিং আমি এখন কেন করতে পারছি না, কারণ লুক্রেজিয়ার মতো ওয়াইফের কারণে আমি এই পারফেক্ট পেইন্টিং আর করতে পারছি না। এইভাবে প্রায় প্রত্যেকটা কবিতাতেই এইভাবে ক্যারেক্টার তার আত্মপ্রকাশ ঘটায়, তার ড্রামাটিক সিচুয়েশনের কারণগুলো কিন্তু দর্শন করে। এরপরে যে ফিচারটা আসে সেটা হচ্ছে স্টার্টলিং বিগিনিং। তো স্টার্টলিং বিগিনিং বলতে অ্যাব্রাপ্ট বিগিনিং, হঠাৎ করে শুরু হবে, মানে আচমকা শুরু হবে। তো ড্রামাটিক মনোলগে ক্যারেক্টার তার নিজেকে প্রকাশ করে কোনো কাজের মাধ্যমে, কিন্তু সে প্রকাশ করে না, সে তার নিজেকে প্রকাশ করছে তার আবেগের মাধ্যমে। হৃদয়ের মধ্যে যে লুকায়িত আবেগ, সে আবেগের মাধ্যমে কিন্তু তার নিজের অবস্থানকে প্রকাশ করে। তো এই জন্য পোয়েটরা কি করে, ড্রামাটিক মনোলগের যারা পোয়েট তারা কিন্তু একটা ক্রিটিক্যাল মোমেন্ট অথবা একটা মোমেন্ট অফ ক্রাইসিস যেটাকে বলা হয়, এই মোমেন্টটা সৃষ্টি করে। আর মোমেন্ট অফ ক্রাইসিস যখন সৃষ্টি করা হয় তখন কিন্তু সেটা হঠাৎ করে শুরু হয়ে যায়। যেমন তুমি যদি দেখো তাহলে দেখবে ফ্রা লিপোলিপিতে সে কিন্তু ধরা খেয়েছে, অন্যায় করেছে। একজন মঙ্ক হিসাবে তার রুলস এবং রেগুলেশন ফলো করা উচিত ছিল,
কিন্তু সে ফলো করেনি। নাইট ওয়াচম্যানরা তাকে ধরে নিয়েছে আর নিজেকে বাঁচানোর জন্য সে তার সত্য ঘটনাটাকে তুলে ধরছে যে আমি মঙ্ক স্বেচ্ছায় হইনি। আর্নেডেল শার্টও তার নিজের অবস্থান বলছে যে আজকের এই পরিস্থিতির জন্য আমি এই পরিস্থিতিতে কেন এসেছি বা আজকের এই পরিস্থিতির জন্য কি দায়ী। এবার লাস্ট রাইড টুগেদারেও কিন্তু স্পিকার অবস্থানের প্রকাশ ঘটাচ্ছে যে কেন তাদের জন্য এটা লাস্ট রাইড টুগেদার। মাই লাস্ট ডাসেস এই কবিতাটাতেও কিন্তু স্পিকার ডিউক কিন্তু মেসেঞ্জারকে বোঝাচ্ছে যে সে ডাসেসকে কেন হত্যা করেছিল, কারণ সে চাইতো যে ডাসেস তার রিজার্ভড একটা অ্যাসেটে পরিণত হোক, তার একটা সম্পদে পরিণত হোক শুধুমাত্র তার জন্য। কিন্তু ডাসেস ছিল খুবই খোলামেলা মনের অধিকারী, যার কারণে কিন্তু তাকে হত্যা করেছে। তো আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন মোরাল স্টোরি, প্রত্যেকটা ড্রামাটিক মনোলগের মধ্যে মোরাল স্টোরি থাকবে। ভাস্ট ভ্যারাইটি অফ ক্যারেক্টার্স, এটা একটা ফিচার। থিমস, এটা একটা ফিচার। পিকুলিয়ার পার্সপেক্টিভ অ্যান্ড আর্গুমেন্টেশন, এটাও একটা ফিচার। আর এই ফিচারগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য ফিচার ড্রামাটিক মনোলগের। এই ফিচারগুলো ম্যাথিউ আর্নল্ডের মধ্যেও দেখা যায়, ক্রিস্টিয়ানা রসিটির মধ্যে দেখা যায়, টেনিসনের মধ্যে দেখা যায়, ইভেন টি.এস. ইলিয়ট যে আধুনিক যুগে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফোক এই টাইটেলে একটা কবিতা লিখেছে, সেটাও ড্রামাটিক মনোলগ, এখানেও কিন্তু দেখা যায়। এইভাবেই একটা ডিপ লেভেল থেকে তুমি যদি ড্রামাটিক মনোলগকে প্রমাণ করো যে রবার্ট ব্রাউনিং এই বিষয়গুলোর উপরে আধিপত্য বিস্তার করেছে এবং তিনি খুব পারফেক্টলি দেখিয়েছেন, তাহলেই কিন্তু তুমি ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। শুধু ড্রামাটিক মনোলগের ফিচার্স গুলো তার কবিতায় দেখা যায়, কিন্তু তার উদ্দেশ্য সেটা সম্পর্কে কোনো ডিসকাশন নেই, এই বিষয়গুলো যেন না থাকে। আর এরকম ভাবে সারফেস লেভেল থেকে লিখলে কখনোই ভালো মার্কস পাওয়া যাবে না। তো তোমরা জানো যে একটা লিটারারি এসে লেখার জন্য একটা কনক্লুশন লিখতে হয়। তো আমি এই কোশ্চেনটার একটা কনক্লুশন লিখেছি, যেটা এখন পড়ে তোমাদেরকে দেখাচ্ছি। In termination, Browning has been universally praised for his handling of dramatic monologue. Though he did not invent by no means this type of poetry, his position in the history of English poetry is unparalleled because of his inimitable stamp of poetic genius for the adherence and perfection of this form of poetry. তো guys, এই নোটটা কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে তোমরা আমাদেরকে ফোন দিতে পারো। লেকচারের শেষে এটা আমার বিশ্বাস এই লেকচারটা তোমাদের জন্য খুবই বেনিফিটেড। তাই একজন টিচার হিসেবে আমি তোমাদেরকে পোলাইটলি আদেশ দিতে চাই এই লেকচারটাকে শেয়ার করো। আবার আগামী লেকচারে দেখা হবে। আল্লাহ হাফেজ।